শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি ভারত, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনার বিচারে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ জার্মান রাষ্ট্রদূতের। নির্বাচন প্রতিহতের হুমকি দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিইসির। সুষ্ঠু ভোটের কার্যকর ব্যবস্থা নিতে কমিশনকে বিএনপির আহ্বান। 64 জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন। নিয়োগ হয়েছে 3 ক্যাটাগরিতে, মেধাবীরা কেউ বাদ পড়েনি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনসিটি ইজারার উদ্যোগের প্রতিবাদ আর লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে স্কপের অবরোধ, প্রয়োজনে হরতালের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন্সম্যান সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাব এখনো দেয়নি দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে আগের চিঠিরও জবাব এখন পর্যন্ত ভারত দেয়নি। তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেয়া চিঠির জবাবও সহসাই পাওয়ার আশা করছেন না। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য পশ্চিমাদের কোনো চাপ নেই। নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ফ্রান্স থেকে এয়ারবাস কেনার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতের পর সব ঠিক করা হবে জানিয়ে তিনি বলেন, এয়ারবাস না কিনলেও সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। থ্যাংক ইউ। সামাজিক সংহতি ফেরাতে নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস। সেই সঙ্গে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের বিচারে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। তবে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন নীতিগতভাবে কারো মৃত্যুদণ্ড সমর্থন করে না বলেও জানান রাষ্ট্রদূত রুডিগার লোটস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে তিনি এই তথ্য জানান। বলেন, শেখ হাসিনার সরকারের ক্ষমতার অপব্যবহারের স্বচ্ছ বিচার হতে হবে। বিচারের স্বচ্ছতা ও আইন অনুযায়ী হচ্ছে কিনা তা সরকার ও বিচার বিভাগের দেখা উচিত। একই সাথে বাংলাদেশের সামাজিক পুনরেত্রীকরণের উপরও জোর দেন তিনি। বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখার অপেক্ষায় তার দেশ। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে আনন্দমুখ নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলোচনার পরও এয়ারবাস না কেনায় জিএসপি প্লাস সহ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে বলে মনে করেন রুডিগার লোটস। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা করেছেন তিনি। বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদর দফতরে দলের নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শনে অংশ নিয়ে তিনি কথা বলেন। সিসি বলেন, প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনে তাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোটে আইন শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয় কমিশনের লক্ষ্য। সিসি জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো ও গ্রিন জোন নিশ্চিত করা হচ্ছে। ভোট প্রতিহত করার হুমকিকে নির্বাচন কমিশন আমলে নিয়েছে জানিয়ে সিসি বলেন, কেউ ভোট প্রতিহত করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, যাতে শান্তি শৃঙ্খলা যাতে রক্ষা করেই আমরা যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারি। আর যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। বাংলাদেশের 6 কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকির মুখে পড়েছে, যা কাম্য নয়। দারিদ্র্য কিংবা বেকারত্ব থেকে বাঁচানোর দায়িত্ব সরকারের। রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। আমাদের যে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠায়
আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসপি নিয়োগ A, B, C 3 ক্যাটাগরিতে করা হয়েছে, মেধাবীরা কেউ বাদ পড়েনি। এদিকে 64 জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 64 জেলার মধ্যে আগের 18 জন এসপিকে তুলে নেওয়া হয়েছে। দাবি করেন, সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে নিয়ন্ত্রণে আনা হয়েছে। জানান, পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে। কিছু ব্যবসায়ীর আমদানির চাপ ছিল, কিন্তু সরকার তা করেনি। আশ্বস্ত করেন, পর্যাপ্ত পরিমাণে সার আছে, কেউ মজুত করলে ব্যবস্থা নেওয়া হবে। সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনা দেওয়া হবে না। সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে 1,500-এর বেশি ঘর। মাথা গোঁজার ঠাঁই সহ সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সকাল 9:30টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। আশ্রয়হারা পরিবারগুলো পুনর্বাসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সদ্য সংসার পাতা সজীব স্বপ্ন ছিল ব্যবসা করে বস্তি ছেড়ে মা, সহধর্মিণী আর সন্তান নিয়ে একটু ভালোবাসা নিয়ে থাকার। তাই এবারের শীতে কাপড়ের ব্যবসা করতে কিছু ঋণ আর সামান্য পুঁজি ছিল তার। সেই স্বপ্ন চোখের সামনে এক নিমিষেই ছাই হয়ে গেছে। 3 বছর আগে বিয়ে করছিলাম, বিয়ে করে সংসারটা কেবল শুরু করছিলাম। কিছু টাকা ক্যাশ করে মাল আনছিলাম আর কিছু টাকা মানে ঋণ করে ব্যবসা দিলাম, হইলে দিয়ে আস্তে আস্তে মানে ভালো পজিশনে যাইতে চেয়েছিলাম যে সারা জীবন কি এখানে থাকবো। ব্যবসা দিয়া কিছু টাকা হইলে আমি গ্রামের বাড়িতে চলে যেতাম। এত সারা জীবনের সঞ্চয় সব তো পুড়ে গেছে। কয়লার মাঝে এখনো সংসারের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন জোবাইদা। আর পরনের কাপড় ছাড়া এক টুকরো সুতো অবশিষ্ট নেই মরিয়মের মতো করাইল বস্তির অনেক বাসিন্দার। কিচ্ছু নামাইতে পারি না, একটা জিনিস ঘরে কিচ্ছু নামাইতে পারি না। আমার সবই শেষ, টাকা পয়সা সব সব শেষ। আমার এই যে বাসাও শেষ, দোকানও শেষ, আমার কিচ্ছু নাই, শুধু এই জামা কাপড় 2টাই নিয়ে বেরোইছি। না কোনো খাওয়ার কিছু নাই, পোশাকও নাই, কিছু নাই। মানে একটা বিস্কিট কিনে খাবো এই সামর্থ্য নাই আমাদের। 2টা রুমের জিনিসপাতি কিছু আমরা কুলাইতে পারি নাই, বাইর করতে পারি নাই। নিজের জানডা নিয়ে কোনো রকম খালি পালাইয়া গেছি। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন এভাবেই খোলা আকাশের নিচে দিন কাটছে করাইল বস্তির বউবাজার অংশের বাসিন্দাদের। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলো। খুব কষ্ট লাগে, গরিব মানুষ মাছ আমরা জোড়াইতে পারতাম না, সব শেষ। আমার ছেলে সামনে এসেছি পরীক্ষা আমার ছেলে কোচিংয়ে গিয়েছিল, আমি বই গলান বার করে দিই যাতে আমাকে তো 8-10 হাজার টাকার বই, আমাকে তো পুড়ি গেলে তো আমি কাল পরশুর বই ভিতরে কিনতে পারবো না। গুলশানে আগুন লাগলে, বাড়ি দ্বারা আগুন লাগলে হেলিকপ্টারে পানি দেয়, আমাদের এখানে কোনো হেলিকপ্টার আসছিল না, ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারে নাই। বারবার দেশের বৃহৎ এই বস্তিতে আগুন লাগলেও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাকে দুরভিসন্ধিমূলক মনে করছেন গুলশান সোসাইটির সভাপতি।
কালকে যখন আগুন ধরলো চারিদিক থেকে কোনো দমকল বাহিনী ঢুকতে পারছে না, 16টা বাহিনী চারিপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। কারণ এটা কি এখানে প্রথম হয়েছে? এবার এখানে প্রথম হয় নাই, এটা বারবার হচ্ছে। তারপরেও আমরা কিছু করি না কেন? আমি বলবো এটা ক্রিমিনাল যে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য কিছু করা হচ্ছে না। আমি যাচ্ছি, আমরা সবাই মিলে খুব খুশি যে তাদেরকে একবেলা রাতের বেলা খাইয়ে দিচ্ছি, কিন্তু এদের যে সব সম্বলগুলো শেষ হয়ে গেল, সব কিছু এদের শেষ হয়ে গেল। তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব, তাদের ছাড়া আমরা অচল। সুতরাং আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের গত রাত্রেও আমাদের প্রায় 1000 জনের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল হঠাৎ করে। আমরা আজকে আরও বড় পরিসরে তাদের খাওয়ানোর ব্যবস্থা করছি। আমরা কাপড় চোপড়ের ব্যবস্থা করছি, কারণ সবাই এক কাপড়ে বের হয়ে আসছে এবং তাদের কাছে টাকাও নেই যে নতুন কাপড় চোপড় কিনবে। মঙ্গলবার রাত 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগের দিন সন্ধ্যায় লাগা আগুন পুরোপুরি নেভাতে বুধবার সকাল হয়ে যায়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। গেল বছরেই 3বার সহ 1 দশকে কড়াইল বস্তিতে আগুন লেগেছে অনেকবার। মঙ্গলবার দুপুরেও যেখানে আনন্দ উচ্ছ্বাসের কমতি ছিল না, এখন সেই কড়াইল বস্তি যেন বিরান ভূমি। দুচোখ যেদিকে যায় শুধু কয়লা আর ছাই। তাই এখানকার বাসিন্দারা বলছেন, সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া নতুন বসতি স্থাপন করা তাদের জন্য খুবই দুঃসাধ্য ব্যাপার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকাল থেকে শত শত শ্রমিক কর্মচারী মহানগরীর বড়পোল, ইসহাক ডিপো সংলগ্ন টোল প্লাজা এবং সল্ট গোলা ক্রসিং এর সিম্যান্স হোস্টেলের সামনে অবস্থান নিতে শুরু করেন। এ সময় বক্তারা বলেন, বন্দর দেশের লাইফলাইন, এনসিটি স্বয়ংসম্পূর্ণ লাভজনক স্থাপনা, কোনোভাবেই বন্দর বিদেশিদের দিতে দেয়া হবে না। ধারাবাহিক আন্দোলনে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচির হুঁশিয়ারি স্কপের। বলেন, বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের স্থাপনা ইজারা দেওয়ার চুক্তি করার অধিকার নেই এই সরকারের। বন্দর দেশে বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। বন্দরে যথেষ্ট দক্ষ শ্রমিক আছে, দক্ষ শ্রমিক আছে। সেটা গতকাল বন্দর সচিব ওমর ফারুক সাহেবের বক্তব্যে এসেছে। বন্দর লিড টাইম এখন শূন্য, তিনি বলেছেন। বন্দর মুনাফা করছে, বন্দরের এখন লোডিং আনলোডিং অনেক বেড়েছে। তারপরে বন্দর বিদেশিদের দেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখতে চাই না। এই অবরোধের পরেও যে তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5ই ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব এবং মুসল মিছিল হবে সন্ধ্যার সময়। তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। বগুড়া সেনানিবাসে সাজুয়া করে 45তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান সম্মেলনে পৌঁছলে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড সাজুয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট, জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার তাকে অভ্যর্থনা জানান। এ সময় সাজুয়া কোরের ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর উন্নয়ন কল্পে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এছাড়া সাজুয়া কোরের গৌরবজ্জ্বল ঐতিহ্য ও মাতৃভূমি সেবায় সাজুয়া কোরের অবদানের কথাও উল্লেখ করেন সেনাপ্রধান। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 85 জন সদস্যের একটি দল বিশেষ ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্ট এর অধীনে লেবাননে মোতায়েন করা নৌবাহিনী জাহাজ বা নৌজা সংগ্রামে যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম লেবাননগামী নৌ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা লেবাননগামী নৌ সদস্যের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজটি 2010 সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। ঠাকুরগাঁওয়ে তৌহিদি জড়তার হামলায় বাউল সমর্থকদের ডাকা প্রতিবাদী সমাবেশ পণ্ড হয়েছে। এ সময় আহত হয়েছে 2 বাউল সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কোর্ট চত্বর এলাকায় বাউল সাধকদের উপর হামলা ও বাউল আবুল সরকারকে মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে অবস্থান নেন বাউল সমর্থকেরা। বিপরীতে অবস্থান নেয় তৌহিদি জনতা। এতে সমাবেশ ও শহর জুড়ে বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সমাবেশ স্থল ছেড়ে চলে যান বাউল সমর্থকেরা। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা সার্ভার বলেন, ঘটনা জানার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেয়া হয়েছে। এখনো এই বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। কোটা বৈষম্য, প্রশ্ন জালিয়াতি, পরীক্ষার ফল প্রকাশে জালিয়াতি, নিয়োগ বাণিজ্য বন্ধ সহ নভেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা বিরোধী ঐক্যজোট। সকালে রাঙামাটি জেলা পরিষদের মূল ফটক ও অফিস গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ নেতারা। কর্মসূচিতে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তারা বলেন, দাবি না মানা পর্যন্ত জেলা পরিষদ শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় বক্তব্য রাখেন সদস্য মোহাম্মদ রাকিব হাসান ও নাগরিক পরিষদের মোহাম্মদ জাহাঙ্গীর সহ অন্যান্যরা। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাবত আলী সোপো বলেছেন, করাইল বস্তি সহ দেশের বিভিন্ন স্থানে আগুনের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা জরুরি। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে এক দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন। সিলেট ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর সমর্থনে এবং দলের চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে। হেতিমগঞ্জ বাজারে এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতামিয়া। বাড়ি বাড়ি গিয়ে জাতীয় নির্বাচনে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন সাতক্ষীরা ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতাকর্মীরা। যশোর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুবের পক্ষে নির্বাচনী জনসভা হয়েছে নোয়াপাড়ার শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি শাহ জুবায়ের হোসেন। বিএনপির যৌথ সভা হয়েছে খাগড়াছড়ির মহলছড়িতে। উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী অদূত ভূঁইয়া। তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে পাহাড়ি বাঙালির মধ্যে সম্প্রীতি বন্ধন আরো সুদৃঢ় হবে। গত ১১ মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি ১৪ লাখ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। দুপুরে ৩৯ বিজিবি মাল্টিপারপাস সেরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দেশীয়জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি শিরোনামে প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে সদর উপজেলার শালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে এতে সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ইজাহার আহমেদ খান। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জেও। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে টুঙ্গিপাড়াতেও। সকালে উপজেলা পরিষদ চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। ঝালকাঠিতেও নানা আয়োজনে উদযাপন করা হয়েছে প্রাণী সম্পদ সপ্তাহ। বিজ্ঞান মেলা ২০২৫ হয়েছে আশুলিয়ার বাইপাইলে। বসুন্ধরা এলাকায় টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ। রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলা আরানি শাহপুর এলাকায় অভিযানে ৫ কারখানার মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ৩ নবজাতককে ৩ নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এই নবজাতকদের হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু ও মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মজিবুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির এখনো জবাব দেয়নি ভারত, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। হাসিনার বিচারের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ জার্মান রাষ্ট্রদূতের। নির্বাচন প্রতিহতের হুমকি দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সিইসি। সুষ্ঠু ভোটের কার্যকর ব্যবস্থা নিতে কমিশনকে বিএনপির আহ্বান। ৬৪ জেলার পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন। নিয়োগ হয়েছে ৩ ক্যাটাগরিতে, মেধাবীরা কেউ বাদ পড়েনি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনসিডি ইজারার উদ্যোগের প্রতিবাদ আর লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অবরোধ স্কপের, প্রয়োজনে হরতালের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।